অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে প্রথম অধ্যায়ের অর্থাৎ প্যাটার্নের একটি বিশেষ তোমাদের মজার একটি বিষয় নিয়ে আজকে আমি দেখাবো। আর সেই বিষয়টি তোমাদেরকে গতদিন আমি বলেছিলাম যে এই একটি টপিকস তোমাদের বাকি রয়ে গেল, সেটা আমরা দেখাবো পরবর্তী ক্লাসে। সেটি হলো ম্যাজিক বর্গ। অর্থাৎ তোমাদের বইতে দেখো, বইতে যে সমস্ত বিষয়গুলোই আছে আমি সবগুলোই তোমাদেরকে দেখাইছি। একদম 1 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের প্যাটার্ন কি সে সম্পর্কে আলোচনা করা হয়েছে, স্বাভাবিক সংখ্যা কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, মৌলিক সংখ্যা কি সেগুলি আলোচনা করা হয়েছে। তারপর তোমার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কীভাবে নির্ণয় করতে হয় সেগুলি আলোচনা করা হয়েছে। এরপর অনেকগুলো ক্রমিক সংখ্যা দেওয়া থাকলে বা ক্রমিক সংখ্যা ছাড়াও অন্য যে কোনো সংখ্যা যদি থাকে, একটি রাশি থাকে বা ধারা থাকে, সেই ধারারকে কীভাবে বীজগণিতীয় রাশিতে রূপান্তরিত করা যায়, বীজগণিতীয় রাশিতে ওইটাকে প্রয়োগ করা যায়, সেই প্রক্রিয়াটাও তোমাদের দেখানো হয়েছে। এরপর তোমাদের এখন শুধুমাত্র দুটি বিষয় বাকি আছে। একটি হলো, তার মধ্যে একটি হলো দুইটি সংখ্যা, কোনো একটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরূপে কীভাবে প্রয়োগ করা যায়। এখানে বইয়ের তোমাদের 5 পৃষ্ঠা, তাহলে 4 পৃষ্ঠা পর্যন্ত টোটালি কমপ্লিট, কিন্তু এর মাঝে কোনো কিছু আর বাকি নেই। আমি সবগুলি শিখাইছি, আমি প্রত্যেকটি পৃষ্ঠা অনুযায়ী তোমাদেরকে শেখাই। 5 পৃষ্ঠায় তোমাদের বাকি আছে সংখ্যাকে, মানে যে কোনো একটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ, এই অপশনটা বাকি আছে। আরেকটি অপশন বাকি আছে হলো তোমাদের 6 পৃষ্ঠা ম্যাজিক বর্গ। তা দুইটি সংখ্যার বর্গ কীভাবে বর্গের সমষ্টিরূপে কীভাবে প্রয়োগ করা যায় কোনো একটি সংখ্যাকে, সেটি খুবই একদমই সিম্পল একটা জিনিস। সেটা আমি তোমাদের যে কোনো একটি অঙ্কে, সৃজনশীল অঙ্কের মধ্যে এই অঙ্কগুলো আছে, তখন ওই অঙ্কের মাঝেই ওটা বুঝিয়ে দিব। কিন্তু ম্যাজিক বর্গটা সেইটি আলাদাভাবে একটু না বোঝালে, একটি ক্লাস ফুল একটি লেকচার এটা না হলে সেই ম্যাজিক বর্গটা তোমাদের পরিপূর্ণ বোঝানো সম্ভব হবে না। এই জন্য আজকে আমি শুধুমাত্র ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব, আজকে কোনো অঙ্কের মধ্যে যাব না। এবং ম্যাজিক বর্গ মানে ম্যাজিকই, এটা দেখতে তোমাদের কাছে মনে হবে একটা ম্যাজিকই, খুবই মজার একটি বিষয়। সেই মজার বিষয়টাকে তোমরা মজা করে শিখবে। অবশ্যই প্রতিটি পদে পদে আমি যেভাবে শেখাই সেভাবেই শিখবে। বইতে যেভাবে আছে সেভাবেও আমি শেখাবো, সাথে অন্য আরেকভাবে যদি শেখানো যায় সেভাবেই আমি শেখাবো। বিভিন্ন টেকনিক অবলম্বন করে তোমাদেরকে এগুলিকে শেখাবো। তাহলে তোমরা দেখতে থাকো। আমরা এখানে ম্যাজিক বর্গ আছে কয়েকটি, যেমন 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গ, 5 ক্রমের ম্যাজিক বর্গ, 6 ক্রমের ম্যাজিক বর্গ, এরকম তোমাদের 10 ক্রমের ম্যাজিক বর্গ পর্যন্ত আরও অসংখ্য তোমরা যে কোনো ম্যাজিক বর্গ তৈরি করতে পারো। সেই তৈরি করার প্রক্রিয়া তোমাদের দেখাই দেবো। আমি হয়তো বা দেখা গেলো 3, 4, 5, 6 এরকম 4টি আমি দেখাই দিলাম। তার পরবর্তীগুলো ওই নিয়ম অনুযায়ী তোমরা একাই পারবে। তা সেক্ষেত্রে দেখো, আমি 3 ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে তৈরি করা যায় সেই বিষয়টি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখন বর্গ জিনিসটা কি? বর্গ তো তোমাদের জানাই আছে। বর্গ কি মানে যেটাকে আমরা ইংলিশে বলি স্কোয়ার, অর্থাৎ একটি ক্ষেত্র, যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকেই বলা হয় বর্গ। রম্বসেরও কিন্তু 4টি বাহু সমান, কিন্তু সেটি কিন্তু তার 4টি কোণ কিন্তু আর সমকোণ নয়। তাহলে এজন্য যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকেই বলা হয় বর্গ। তাহলে এই ম্যাজিক বর্গটা হলো আমাদের এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্র তৈরি করব, আর সেই বর্গক্ষেত্রগুলোর ভেতরে কোন কোন সংখ্যা বসাবো, এটি হলো আমাদের মূল কাজ। তাহলে দেখো, 3 ক্রমের ম্যাজিক বর্গ আমি শুরুতেই লিখি। 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। এখন 3 ক্রমের ম্যাজিক বর্গে তোমরা একটি জিনিস মনে রাখবে, আমি একটু বড় করেই দেখাই। এই একটি বর্গক্ষেত্র আঁকলাম। এখানে 3 ক্রমের মানে এটাকে আমরা সমান 3টি ভাগে ভাগ করব। তাহলে 3টি ভাগে ভাগ করে এই দাগ দিলাম, তাহলে 3টি ভাগ হয়ে গেল। এদিকেও আমরা সমান 3টি ভাগে ভাগ করব। 1টি ভাগ, 2টি ভাগ। তাহলে দেখো আমাদের প্রত্যেকটি আলাদা আলাদা এক একটি বর্গ হয়ে গেল। এটি হলো আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গের ঘর।
তাহলে এখানে কিন্তু একটা তোমাদের অবজেক্টিভ বা ছোট প্রশ্ন হতে পারে। অবজেক্টিভ যেটা, ছোট প্রশ্ন আলাদা তো থাকে না, যে 3 ক্রমের ম্যাজিক বর্গে বর্গের সংখ্যা কয়টি? 3 ক্রমের ম্যাজিক বর্গে বর্গের সংখ্যা কয়টি? একটা অবজেক্টিভ কিন্তু দিয়ে দিল। তাহলে বর্গের সংখ্যা কয়টি দেখো, কয়টি বর্গ হয় এই 3 ক্রমের ম্যাজিক বর্গে? কয়টি বর্গ হলো? 1 2 3 4 5 6 7 8 9। বর্গের সংখ্যা কয়টি? 9টি। শেষ। এখন এটাকে বইতে যেভাবে দেখাইছে একটি পদ্ধতিতে, ওই পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাই। বইতে বলে দেওয়া আছে এখানে টেকনিক, ধারাবাহিকগুলো কোনটার পর কোনটা কীভাবে করবো বইতে কিন্তু ধারাবাহিকভাবে এগুলি কিন্তু 3 ক্রমের এবং 4 ক্রমের করে দেওয়া আছে। আর 5 ক্রমেরটা এখানে বইতে বলছে দলগতভাবে নিজেরা তৈরি করো। 6 ক্রম কিন্তু বইতে নাই, তারপর আমরা একটা বেশি করে দেবো, 6 ক্রমটাও আমি শিখিয়ে দেবো। তা যাই হোক, 3 ক্রম আমি বইয়ের ধারাবাহিকভাবে আগে একটু শিখাই, তারপর এটাকে অন্য একটা পদ্ধতিও তোমাদেরকে শেখাবো। বইতে বলছে ধারাবাহিকভাবে একদম মিডলে যে বর্গটা আছে এই বর্গে এখানে একটি 5 লেখার জন্য 5 লিখো। লেখার পর তারপর দেখো নিচে এখানে ধারাবাহিকভাবে এখানে যা যা করছে আমি সেটাই বলছি। এখানে দেখো লেখা আছে 2, আগে জোড় সংখ্যাগুলো 4টি কোণায় আমরা 4টি জোড় সংখ্যা লিখব। 2 4 6 8, 2 4 6 8 আমরা 4টি জোড় সংখ্যা লিখে ফেললাম। ঠিক আছে। এখন এই যে ফাঁকা ঘরগুলো রইলো আরও 4টি, এই 4টি ঘরে কত বসবে সেটা আমি জানি না। তাহলে জানি না যেহেতু আগামী এই কোনাকুনি ম্যাজিক বর্গের একটি ম্যাজিকই হলো এই দিকে হরিজন্টাল, ভার্টিক্যাল, তারপর তোমার এখানে আড়াআড়িভাবে যেভাবেই তুমি করো না কেন প্রতিটিভাবে সব দিকে যেদিকে গুণ করো প্রতিটি দিকে যোগ করো, সব দিকে যোগফল একই হবে। এটি হলো ম্যাজিক বর্গের মূল বৈশিষ্ট্য। আর সেই মূল বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এই দিকটা যোগ করি, এই কোনাকুনি দেখো 8 আর 5 কত? 13, 13 আর 2 15। তার মানে আমরা এই কোনাকুনি এইদিকে যোগ করে আমরা পেলাম কত? 15, তাই না? আবার এইদিকেও দেখো 6 আর 5 11, 11 আর 4 এইদিকেও যোগ করে আমরা কিন্তু পেয়ে গেলাম 15। তাহলে আমরা এই কোনাকুনি এবং এই কোনাকুনি যেহেতু 15 পেয়ে গেছি, তাহলে এইদিকেও আমাদের 15ই হতে হবে। তাহলে এদিকে 15 হতে হলে আমাদের দেখো 2 আর 4 কত হয়? 6। তাহলে মাঝখানে আর কত দিলে 15 হবে? অবশ্যই 9। 6-এর সাথে 9 যোগ করলে 15 হয়ে যাবে। আমাদের কিন্তু সহজে হয়ে গেল। তাহলে এইদিকে আমরা যোগ করে কত পেয়ে গেলাম? 15। এবারে দেখো এইদিকে 2 আর 6 কত হয়? 8। 8-এর সাথে আর কত যোগ করলে 15 হবে? 8-এর সাথে আর 7 যোগ করলে 15 হবে। তাহলে আমাদের এদিকেও কত পেয়ে গেলাম? 15 পেয়ে গেলাম না? এবার এই দিকে দেখি 8, এই 8 আর 6 কত? 14। 14-র সাথে কত যোগ করলে 15 হবে? 1 যোগ করলে। তাহলে 8 আর 6 14, তার সাথে 1 যোগ করলে 15। তাহলে এদিকেও আমাদের কত পেয়ে গেলাম? 15 পেয়ে গেলাম। একইভাবে দেখো 7 আর 5 কত? 7 আর 5 12। তাহলে এখানে আর কত দিলে এদিকে 15 হবে? 12-র সাথে আর কত যোগ করলে? 12 13 14 15। তাহলে এখানে আর 3 যোগ করলে এদিকে আমরা কত পেয়ে গেলাম? 15। এবার এইদিকেও যোগ করে দেখো 8 আর 3 11 আর 4 15। তার মানে এদিকেও আমাদের 15 হয়ে গেছে। 9 আর 5 14 আর 1 এদিকেও আমাদের 15 হয়ে গেছে। তার মানে আমরা এদিকে যোগ করে 15 পেলাম, এদিকে যোগ করে 15, এদিকে যোগ করে 15, এই কোনাকুনি 15, এই কোনাকুনি 15, এদিকেও 15 15 15, সব দিকেই 15 পেয়ে গেলাম। তাহলে এখানে এটি কিন্তু আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ হয়ে গেল, ম্যাজিক বর্গ গঠন হয়ে গেল। খুবই কঠিন? একদমই সহজ। তোমাদের সিম্পলি তোমরা কি মনে করবে? আমি তো এটা বোঝানোর জন্য ধীরে ধীরে করলাম। এখন দেখো দ্রুত তোমরা কী করবে? 3টি ভাগে ভাগ করলে মাঝখানে 5, এখানে তোমরা দেবে 2 4 6 8। এবার মাঝখানে এই 1 2 3 4টা বিজোড় সংখ্যা বসবে। সেই বিজোড় সংখ্যাগুলো কত? 6 আর 2 8, তাহলে 7। 4 আর 2 6, 6-এর সাথে কত যোগ করলে? 9 যোগ করলে। 8 আর 4 12, তার সাথে আর 3 যোগ করলে 15। 8 আর 6 14, তার সাথে 1 যোগ করলে 15। শেষ। সহজে তোমাদের হয়ে গেল। তাহলে এভাবে তোমরা নিজেরা খুব দ্রুত অঙ্কগুলোকে করে ফেলতে পারো ম্যাজিক বর্গ। এখন তোমাদের আমি এখান থেকে একটা শর্ট কোশ্চেন, যেমন অবজেক্টিভ আমি কিছুক্ষণ আগে বললাম 3 ক্রমের ম্যাজিক বর্গে বর্গের সংখ্যা কয়টি? যেমন বললাম 9টি। ঠিক একইভাবে 3 ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা কত? তাহলে ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যা হলো 15। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গে এখানে আমরা লিখতে পারি 3 ক্রমের ম্যাজিক বর্গে
ম্যাজিক সংখ্যা 15। শেষ। আবার 3 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা 9টি। এটা কিন্তু একটা প্রশ্ন তোমাদের। আরেকটা এখানে প্রশ্ন হলো 3 ক্রমের ম্যাজিক বর্গের বর্গের সংখ্যা 9টি। শেষ। তাহলে এখান থেকে আমরা 2টি শর্ট কোশ্চেন পেয়ে গেলাম, 1, 2, যেগুলো আমাদের অবজেক্টিভে সাধারণত থাকে। তাহলে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। এখন এইটা কি আমি একটু বিকল্প একটি পদ্ধতিতে দেখাই, কারণ পরবর্তী প্রশ্নগুলো গেলে পরবর্তী 4 ক্রমের 5 ক্রমের আমরা যখন গঠন করব তখন কিন্তু আমাদের সেই ধাপটি লাগবেই। বিশেষ করে 5 ক্রমে লাগবে, 4 ক্রমেও না হলেও হবে। 4 ক্রমেও আমরা ইচ্ছা করলে ওই পদ্ধতি না করলে পারবো, কিন্তু আমরা এইটাকেই খালি এখানে যে কয়েকটি সংখ্যা আমরা এখানে মাঝখানে 5 লিখে শুরু করব সেটা না, আমি যদি অন্য কোনো একটা পন্থায় এটাকে করতে পারি সেটাও আমরা দেখি। সেই পদ্ধতিটাও আমি একটু শর্টকাট খুব দ্রুত দেখাবো, ঠিক আছে? এটাকে আমি মুছে দিয়ে দিলাম। দেখো, এই 3 ক্রমের ম্যাজিক বর্গটাকেই আমি আবার যদি এটাকে দেখাই, একটু শর্টকাট দেখাবো খুব। এই আমরা আগেরটা যেরকম ছিল সেরকম নাও হতে পারে, কিন্তু আমি ইচ্ছা মতো আমি মাঝখানে যেমন 5 বসাইছিলাম ওটা বসাবো না, আমি একদম মাঝখানে এখানে আমি 1 বসাবো শুধু। মানে উপরের 3 ঘরের মাঝখানে 1 বসাবো, অথবা নিচের 3টার মাঝে 1 বসাতে পারি, যে কোনো একটা জায়গায়। আমি যেখান থেকে শুরু করতে চাই এখান থেকে শুরু করলাম। আচ্ছা, যদি এখান থেকে আমি শুরু করি, ম্যাজিক বর্গের একটা বৈশিষ্ট্য হলো এরা কোনাকুনি বরাবর উপরের দিকে শুধু ধাবিত হয়। এদের সংখ্যাগুলো কোনাকুনি বরাবর উপরের দিকে ধাবিত হয়। তাহলে এই একটা যাবে কোথায়? এই কোনাকুনি বরাবর এখানে বসার কথা। তাহলে এই কোনাকুনি যে ঘর, এই ঘরে 1-এর পর 2 এখানে বসার কথা, কিন্তু 2 এখানে আমাদের কোনো ঘর নাই। না থাকা বরাবর আমরা এখান থেকে এই নিচের দিকে চলে আসলাম, এসে 2টাকে এখানে বসাই দেবো। আমার কিন্তু যোগ বিয়োগ করবো না এখন, যেমন এত সাথে এত যোগ করে 15 হলো সেরকম আমি কিছুই করবো না। এখন অন্য একটা টেকনিক তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে 2 এই কোনাকুনি বরাবর যাওয়ার কথা এখানে, কিন্তু এখানে তোমার কোনো ঘর নাই। তাহলে কি করব? এখান থেকে আমি এই বরাবর এখানে 3 লিখে দেব। 3টা এই বরাবর এখানে যাওয়ার কথা ছিল, তাহলে এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখে এখানে আমাদের একটা সংখ্যা রয়ে গেছে, তাহলে তো এখানে আমরা যেতে পারছি না। তাহলে এখান থেকে সে তার গতিটাকে ঘুরিয়ে নিয়ে আসলো, গতিটাকে ঘুরিয়ে এই বরাবর এনে তার নিচে 3-এর নিচে 4 বসিয়ে দিল। 4টাকে এখান থেকে ওদিকে যেতে গিয়ে যখন দেখলো যে এখানে বাধাপ্রাপ্ত হলো, 1 তার পূর্ণ আছে, তখন সে নিচের দিকে ধাবিত হলো। নিচের দিকে ধাবিত হয়ে খালি ঘর পাইল কোথায়? 4-এ, এখানে বসানো হলো। এরপর 4টা কী করবে? এই বরাবর ধাবিত হলো, এখানে বসলো 5, 5টা এই বরাবর ধাবিত হয়ে এখানে বসলো 6, 6টা এখান থেকে এই বরাবর যাওয়ার কথা, যেখানে নাকি আমার কোনো ঘরই নাই। আগেরটা যেমন এখান থেকে এই বরাবর এসে এখানে বসা কথা ছিল, এই সোজা আমরা বসাইছি, কিন্তু এখন এখান থেকে 6, ওইদিকে এদিকেও ঘর নাই, এদিকেও যাবে তাও নাই, তাহলে এখান থেকে খালি। যেমন এখানে বাধাপ্রাপ্ত হয়েছিল, এটাও কিন্তু সেই বাধাপ্রাপ্তের মতোই। তখন আমরা কি করব? এই 6টা এখান থেকে যাওয়ার কথা ছিল, এটা না গিয়ে নিচের দিকে এসে 6-এর পরিবর্তে এখানে 7 বসে গেল। ঠিক আছে? এবারে এই 7টা উপরের দিকে ধাবিত হওয়ার কথা, তার মানে এখানে বসার কথা। এখানে যেহেতু বসতে পারলো না, এখানে ঘর নাই, তাহলে সে কী করলো? এই দিকে ধাবিত হয়ে দেখো এখানে 8-এর জন্য ঘরটা খালি রয়ে গেছে। 8টাকে এখান থেকে এই বরাবর আসার কথা, এখানে বসার কথা, কিন্তু এখানে ঘর নাই। সে কী করলো? নিচের দিকে চলে আসলো। কোথায়? এইখানে নিচে 9। দেখো আমার সংখ্যাগুলো বসে গেল না? তোমরা অ্যারোটা আমি এরকম দিয়ে দিছি বোঝানোর জন্য, কিন্তু তোমরা তো আর অ্যারোটা এরকম পরীক্ষার হলে দেবে না। এখন এখানেও দেখো, সব দিকে যোগ করো, এদিকেও যোগ করে দেখো 15, এদিকেও যোগ করে দেখো 15, এদিকেও যোগ করে দেখো 15, এদিকেও 15, এদিকেও 15, এদিকেও 15, এদিকেও 15, আবার এই দিকেও 15, সব দিকেই 15 আসছে আমাদের। তাহলে আমাদের যোগফল কিন্তু আগে যে জায়গায় যে সংখ্যাগুলো ছিল সেরকম নাই, কিন্তু মাঝখানে 5 ঠিকই আছে। আর আগেরটা আমি এখানে দিয়েছিলাম মনে হয় 2, 4, 6, 8, এখন কিন্তু উল্টাটা হয়ে গেছে।
আমি যেখানে আবার একটাকে যদি আমি এখান থেকে শুরু করতাম তাহলে আমার ওই যে আগেরটার মতোই হয়ে যেত। তাহলে যেভাবেই করো তোমার অঙ্কটা কিন্তু হবে। ক্লিয়ার? তাহলে আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ আমি 2ভাবে দেখাই দিলাম। এখন আমি আসবো 4 ক্রমের ম্যাজিক বর্গ। এখন এই প্রক্রিয়াটা আমাদের কিন্তু তোমাদের মনে করতে পারে এটা একটু কঠিন, কিন্তু আসলে কঠিন না, কিন্তু খুব সহজ। একবারে আমি খুব শর্টকাট, আগেরটাও যেমন দেখালাম ওরকম শর্টকাট দেখাই। দেখো খুব দ্রুত দেখাবো, এখন আধা মিনিটের মধ্যেই তোমার এটা দেখানো হয়ে যাবে। আমি এখানে দিলাম 1, ঠিক আছে? আমার এখানে যাওয়ার কথা নাই 2, এখানে যাওয়ার কথা এখানে জায়গা নাই 3, এখানে গিয়ে বাধাপ্রাপ্ত হলো 4, 4-এর পর 5, 6, এখানে গিয়ে আর কোনো জায়গা নাই তাহলে 7, এখানে যাওয়ার কথা 8, এখানে যাওয়ার কথা 9। বরং আগেরটার সেটা সহজ বেশি। আগেরটা আমাকে যোগ বিয়োগ করতে হয়েছে যে 15 হওয়ার জন্য এখানে কত বসানো দরকার, এখানে কত বসানো দরকার। তাহলে তুমি যখন 1বার 2বার 3বার এটাকে প্র্যাকটিস করবে তখন দেখবে তোমার কাছে এটা মাত্র 15-20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারবে। একদম সহজ অঙ্ক, ঠিক আছে? তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গটা আমি কিন্তু একটু ডিটেইল দেখালাম, কারণ প্রথমটা 4 ক্রমেরটা তোমাদের একদমই সহজ হয়ে যাবে। 4 ক্রমেরটা আর এখন এত সময় লাগবে না, আমি খুব সহজভাবে খুব দ্রুত তোমাদেরকে 4 ক্রমের ম্যাজিক বর্গটা দেখিয়ে দেবো। তা ঠিক আছে, এটাকে আমি মুছে ফেললাম। এবার 4 ক্রমের ম্যাজিক বর্গ চলে আসি। চার ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গে আমাদের ঘর ছিল কয়টি? এদিকে 3টি, এদিকে 3টি, তাহলে 3 3-এ অর্থাৎ 3 3-কে 9টি। আর 4 ক্রমের ম্যাজিক বর্গ এদিকেও থাকবে 4টি, এদিকেও থাকবে 4টি, তাহলে 4 4 গুণ করলে 4 4 16টি ঘর হবে। তাহলে এখানে কিন্তু আমাদের ওই যে একটা শর্ট কোশ্চেন, 4 ক্রমের ম্যাজিক বর্গে বর্গের সংখ্যা কয়টি? 4 4 16টি। 5 ক্রমের ম্যাজিক বর্গে বর্গের সংখ্যা কয়টি? 5 5 25টি। 6 ক্রমের ম্যাজিক বর্গে বর্গের সংখ্যা কয়টি? 6 6 36টি, মানে 36টি ছোটো ছোটো ঘর হবে 6 ক্রমের। তাহলে এভাবেই সব। তাহলে এটা তো আমার বারবার এখন আর বলার দরকার নেই। একইভাবে 3 ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা ছিল 15, কিন্তু 4 ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা কত সেটা আমি আগেই জানি না। আগামী অঙ্কটা করি, করার পর দেখি, তারপর তোমাদেরকে বলবো, ঠিক আছে? তাহলে আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করে ফেলবো। এটা আমাদের একটা বর্গ, এটাকে আমরা সমান 4টি ভাগে ভাগ করব, তাই না? তাহলে একদম অর্ধেক করলাম, এদিকেও অর্ধেক করলাম, ঠিক আছে? আবার এটাকেও যদি অর্ধেক করে দিই, এটাকেও যদি অর্ধেক করে দিই, তাহলে কি সমান সমান 4 ভাগ হয়ে গেল না? আবার এটাও এদিকে অর্ধেক করে দিলাম, এটাও এখান থেকে অর্ধেক করে দিলাম, তাহলে কি আমার সমান 4টি ভাগ হয়ে গেল। বর্গ আকারও কিন্তু সহজ পদ্ধতি তোমাদের বুঝিয়ে দিলাম। আগে দাগ দিয়ে দাও, স্কেল দিয়ে একদম মাঝামাঝি দিয়ে একটা দাও, মাঝামাঝি একটা দাও, আবার এই দুইটার মাঝামাঝি বরাবর বাকি দুইটার মাঝামাঝি, সহজে আমাদের বর্গ অঙ্কন করা হয়ে গেল। এখন এই 4 ক্রমের ম্যাজিক বর্গটাও দেখো বইতে এখানে যেভাবে করে দেওয়া আছে, আমি ওইটাকেই একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন টেকনিক অবলম্বন করে তোমাদেরকে এটা দেখাবো আমি। সেক্ষেত্রে আমাদের একটা কম্পাস লাগবে তোমাদের খাতায়। আমি এখানে কম্পাস ব্যবহার করবো না, আমি হাত দিয়েই ব্যবহার করে দেখাবো তোমাদেরকে। কিন্তু তোমরা পরীক্ষার হলে তোমাদের একটা কম্পাস ব্যবহার করে পেন্সিল কম্পাস ব্যবহার করে দেখো আমাদের এই 4টি বর্গের একদম কেন্দ্রবিন্দু কোনটা? মিডল এটা না? এখান থেকে তুমি যদি এই একটা বর্গের যে কর্ণ আছে এই কর্ণের সমান নাও, ব্যাসার্ধ নাও, তাহলে এখানে তুমি কাটা পেন্সিল রেখে এই কর্ণ বরাবর এতটুকু যদি ব্যাসার্ধ নাও, তাহলে এটাও যতখানি, এটাও ততখানি, এটাও ততখানি, এটাও তো ততখানি। কি কারণ আমাদের সবগুলো বর্গই তো সমান, বর্গ আমাদের সবগুলোই সমান। আমার তো এখানে আঁকার ক্ষেত্রে আমার একটা ছোট হয়েছে, একটা বড় হয়েছে, কিন্তু তোমরা তো যখন স্কেল দিয়ে একটু মাপ দিয়ে আঁকবে তখন তো এত ছোট বড় হবে না। সেক্ষেত্রে তোমরা করবে কি, হালকা পেন্সিল দিয়ে একটি বৃত্ত আঁকবে এইখানে কেন্দ্র করে। কার সমান? এই কর্ণের সমান। একটি বর্গের কর্ণের সমান করে একটি ব্যাসার্ধ নিয়ে এখানে ধরে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকবে। সেই বৃত্তটা কীরকম হবে আমি জানি। এরকম হবে, কারণ আমি যদি কেন্দ্র এটা থেকে এটার কেন্দ্র বরাবর নিই, তাহলে আমাদের এই কেন্দ্র বরাবর এই কেন্দ্র দিয়েই, অর্থাৎ এই কোণা দিয়েই যাবে, আর বাকিটা এরকম হবে। তাহলে এরকম আমাদের একটা বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো বৃত্ত হওয়ার পর আমরা এখানে কি করব? এখানে আমাদের বেশ কিছু এখানে টেকনিক বইতেও কিন্তু এগুলোই দেওয়া আছে, কিন্তু
সিস্টেমটা হয়তো একটু চেঞ্জ করছে, মানে ওইরকম বৃত্তটা এঁকে দেখায় নাই, কিন্তু আমি এঁকে দেখাইলাম। এখন তোমাদের একদম সহজ, কোনো যোগ নাই, বিয়োগ নাই, কোনো কিচ্ছু নাই, সহজ একটি টেকনিক। আমরা এখানে মোট কয়টি ঘর আছে? 16টি। আমরা এখান থেকে 1 থেকে 16 পর্যন্ত লেখা শুরু করব। 1 2 3 4 5 6 7 8 এরকম 1 থেকে 16 পর্যন্ত লেখা শুরু করব, কিন্তু আমরা এখানে 1 লিখব না। আমাদের এই বৃত্তটা যে যে ঘরের মধ্যে পড়ছে সেই ঘরের সংখ্যা লিখব। তাহলে আমাদের লেখার কথা কোথায়? এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4 লেখার কথা, এখানে তো বৃত্ত পড়ে নাই, তাই না? তারপর এখানে 5, এখানে 6 লেখার কথা, মানে বৃত্ত নাই। 7 লেখার কথা, 8, এখানে 9, 10 লেখার কথা, 11 লেখার কথা, 12, 13 লেখার কথা, 14, 15, 16 লেখার কথা। 16 লিখব না, ঠিক আছে? আমি কি করলাম? যেখানে যেখানে আমার এই বৃত্তটা পড়ছে যে যে ঘরে, ঠিক সেই ঘরেই লিখলাম, কিন্তু সিরিয়ালটা কিন্তু আমি ঠিকই রাখছি। 1 2 3 4, 4 ঘর খালি, কারণ এখানে বৃত্তটা পড়ে নাই। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে? এখন আমি এবার ঠিক উল্টা কাজ করব। এখান থেকে আবার 1, আগে আমি এখান থেকে 1 শুরু করছি, এখন এখান থেকে 1 শুরু করব, ঠিক আছে? তাহলে 1 শুরু করছি, এখানে কিন্তু একটা আমরা লিখি নাই, ঠিক আছে? কিন্তু এখন আমরা লিখে যাব। তাহলে দেখো 1 2 3 4, ঠিক আছে? 5 6 7, কী বললাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, সবগুলো পূর্ণ হয়ে গেছে। দেখো আমি কি করলাম? এই দিক থেকে 1 2 3, 2-এর ঘর 3-এর ঘর আগেই পূর্ণ ছিল, যার জন্য 4-এর ঘর পূর্ণ করলাম। আবার এখানে 5-এর ঘর আগেই পূর্ণ ছিল, যার জন্য 6 7 খালি ছিল। 8-এর ঘর তো পূর্ণই ছিল। 9-এর ঘর পূর্ণ ছিল। 10 11 খালি ছিল। 12-এর ঘর পূর্ণ ছিল। 13 খালি ছিল। 14 15 পূর্ণ ছিল। 16 খালি ছিল। তাহলে আমরা এখান থেকে 1 2 চিন্তা করে যেখানে যেখানে আমাদের দাগ ছিল সেই ঘরে লিখলাম, আর এখান থেকে 1 2 চিন্তা করে যেখানে খালির মানে দাগ নাই, অর্থাৎ বৃত্তের দাগ নাই, সেখানে লিখলাম। এখন দেখো তুমি এই কোনাকুনি সবগুলো যোগ করো। 16 আর 11 কত? 10 20 27, 27 আর 6 33, আর 1 34। এই কোনাকুনি সব যোগ করো। 7 আর 4 11, আর 10 21, 21 আর 13 34, আর বাকি একটা আমি যোগ করবো না, তোমরা নিজেরা যোগ করে নিও বাসায়। এদিকে যোগ করো, দেখবে সবই 34। এদিকে যোগ করো, দেখবে সবই 34। এদিকে যোগ করো, দেখবে সবই 34। এদিকে যোগ করো, সবই দেখবে 34। এই দিকে সব যোগ করো, দেখবে 34। এদিকেও যোগ করো, দেখবে 34। এদিকেও যোগ করে দেখবে 34। এদিকেও যোগ করে দেখবে 34। ম্যাজিক না? এগুলি ম্যাজিকের মতো, এই জন্যই এটাকে বলা হয়েছে ম্যাজিক বর্গ। তাহলে আমাদের এটা কিন্তু একটা ধাঁধার মতো। এখন এই যে আমি বৃত্তটা আঁকলাম, পরীক্ষার খাতা এখন কি করবে তুমি? বৃত্তটাকে আমরা আস্তে করে পেন্সিল দিয়ে যেতে বলছি, কম্পাস দিয়ে একটা, অথবা তুমি এটা মুছেই যেহেতু ফেলবে, তোমার কম্পাস নিয়ে সময় নষ্ট সেটাও দরকার নাই। তুমি একটু, আমি যেরকম হাত দিয়ে আঁকছি, এই কোণার 4টেকে কিন্তু কভার করে আসতে হবে। এখান থেকে এই কোণা, এই কোণা, এই কোণা, এই কোণা নিয়ে গেলাম পেন্সিল দিয়ে, পরবর্তীতে পেন্সিলটা মুছে দিয়ে দাও, শেষ রাবার দিয়ে। তাহলে তোমার হয়ে গেল 4 ক্রমের ম্যাজিক বর্গ লেখা, একেবারেই সহজ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, 4 ক্রমের ম্যাজিক বর্গের বর্গ সংখ্যা কয়টি? 16টি। এবং 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? 34। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারলাম, 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? 34। এগুলি মুখস্থ করে রাখবে, কারণ এগুলি তোমাদের মুখস্থ রাখাটাই উত্তম। কারণ বইতে তোমাদের আছে কিন্তু 3 ক্রম, 4 ক্রম এবং 5 ক্রম। তাহলে এই 3টিকে তোমরা মুখস্থ রাখবে। 5 ক্রমেরটা আমরা অঙ্ক করে তারপরে দেখব কত আসলে হয়।
এজন্য ওটা আমি পরেই বলি, আগেই বলে দিলে হয়ে গেল। আমরা 3 ক্রম, 4 ক্রম এবং 5 ক্রম এই 3টা আমরা মুখস্থ রাখবো। এরপর 6 ক্রম, 7 ক্রম এগুলো আমরা সব মুখস্থ না রাখলেও বলতে পারবো। আমাদের সূত্র আছে একটি, এগুলোরও কিন্তু সূত্র আছে আমাদের। দেখাই দিই, সূত্রটা দেখিয়ে দিই। আমাদের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটি সূত্র আছে, সেই সূত্রটা আমি এখানে দেখাই। ম্যাজিক সংখ্যা, মনে করো ম্যাজিক সংখ্যা সমান সমান সূত্র হলো n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1টাকে আমরা যেহেতু এটা পাটিগণিত অথবা আমরা দিয়ে দিই ভাগ 2, অথবা এখানে n না লিখে আমরা এরকম লিখতে পারি ক ইন্টু ক স্কোয়ার যোগ 1 ভাগ 2। আমরা এরকম ক ধরে করতে পারি, যেহেতু এর আগের অঙ্কে আমরা বীজগাণিতিক যে আমরা রাশিতে পরিণত করছি সেখানে কিন্তু আমরা এন দিয়ে করি নাই, ক দিয়ে করছি। অর্থাৎ এন ব্যবহার না করে তোমরা কটাই ব্যবহার করো, ঠিক আছে? আমি এনটা মুছেই দিলাম। আমাদের এখানে ম্যাজিক সংখ্যা কত হবে? ক ইন্টু ক স্কোয়ার যোগ 1 ডিভাইড বাই 2। দেখি এখন 3 ক্রমের ক্ষেত্রে আমাদের আসলেও কি তাই হয় কিনা। ক মানে কি ম্যাজিক সংখ্যা, কত ক্রমের, তাহলে কত ক্রমের? 3 ক্রমের। যদি 3 ক্রমের হয় তাহলে 3 ইন্টু 3 স্কোয়ার যোগ 1 ভাগ 2। দেখো তো সমান সমান কত হয়? এখানে 3 গুণন 3কে স্কোয়ার করলে 3 3 9, 9 আর 1 10, 10 না ভাগ 2, 2 দিয়ে 10কে কাটলে কত হয়? 5, 3 5 15, মিলে গেল না? একইভাবে এই 4 ক্রমের যে 34 সেটা আমাদের কীভাবে হয় দেখো, ক গুণন ক স্কোয়ার যোগ 1 ভাগ 2। দেখি ক এর মান কত? 4, 4 স্কোয়ার যোগ 1 ভাগ 2। দেখো 4 গুণন 4 4 16, 16 আর 1 17, নিচে 2, 2 দিয়ে আমরা 4কে কাটলে হয় কত? 2, 17 দুগুণে 34। তাহলে ম্যাজিক সংখ্যা কি? 34, মিলে গেল না এই যেখানে? তাহলে এইভাবে 5 ক্রমেরটা কত হবে আমরা সূত্র দিয়েই বলে দিতে পারি, আগেই বলে দিতে পারি। এখন আমি যদিও বলছিলাম যে 5 ক্রমেরটা আমরা 5 করে নিয়ে বর্গটা দেখানোর পর তারপরে বলবো, আর দেখানোর দরকার পড়লো না, কত সহজেই হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা প্রতিটি অঙ্ক একদম খুব সহজেই করতে পারবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো 3 ক্রমের এবং 4 ক্রমের ম্যাজিক বর্গ। এবার আমি 5 ক্রমের ম্যাজিক বর্গে চলে যাই। 5 ক্রমের ম্যাজিক বর্গটা একটু বড় হবে, কারণ এখানে আমাদের অলরেডি কয়টি 16টি ঘর আসছে। 5 ক্রমের ম্যাজিক বর্গে 5 5 25টি ঘর আসবে, কিন্তু ভয়ের কিছুই নেই। সেটাও কত সহজে আমরা তৈরি করতে পারি সেটা দেখাই দিচ্ছি। এটাকে মুছে দিই, এটাকে আরেকবার দেখাবো, আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি ওই ছাড়া, মানে দাগ ছাড়া। দেখো দাগ ছাড়া তোমরা কীভাবে চিন্তা করবে পরীক্ষার হলের জন্য। এই আমি মাত্র 10 সেকেন্ড বা 15-20 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্ধেক করলাম, অর্ধেক করলাম, অর্ধেক, 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 অর্ধেক। এটা আমাদের কেন্দ্রবিন্দু, তোমার টার্গেট এখান থেকে এই 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 টার্গেট নিলা। এবার 1 2 3 4 বাদ দেবো, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপর 13 14 15 16 হওয়ার কথা। এবারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। খুবই কঠিন। আমরা 1 থেকে 16 পর্যন্ত গুনতে যে সময় লাগে ওই সময়টুকুই, 1 থেকে 16 পর্যন্ত আমরা গুনে গুনেই কিন্তু লিখতে পারি, ঠিক আছে? এখন কত মিনিট হয়েছে আমার এটা, যাই হোক ভিডিওটা আমি আরেকটু বড় দেখে আরেকটা দেখাই দিই, ম্যাজিক বর্গ 5 ক্রমের ম্যাজিক বর্গটাও দেখিয়ে দিই। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে? আমি এগুলি মুছে দিলাম। আচ্ছা, এবার দেখো 5 ক্রমের ম্যাজিক বর্গটা আমরা কীভাবে করব। তাহলে ওই আগের মতোই আমরা 5টা ঘর বানাবো। আর 5টা ঘর মানে কি?
এদিকে 5টি এদিকে 5টি, তারপরে 5 5 25টি ঘর বানাবো আগে, তারপরে আমরা চিন্তা করি কি করা যায় না যায়। তাহলে দেখো আমরা আগে একটা বর্গক্ষেত্র বানিয়ে নিলাম। এখানে 5টা ভাগ করব, 1 2 3 4টি, বেশি ছোট হয়ে গেল, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। এখানে ওইরকম 5টি ভাগ করব, 1 2 3 4 5, 1 2 3 5, তাহলে আমাদের 25টা হয়ে গেল, ঠিক আছে। এখন এই 5 ক্রমের ম্যাজিক বর্গটা কিন্তু তোমাদের বইতে আর দেওয়া নাই, ঠিক আছে। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ যেহেতু আমাদের বইতে দেওয়া নাই, এটা কিন্তু আমাদেরকে এখানে বলছে, কাজের মধ্যে বলেছে দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো। দেখি আমরা একটু চেষ্টা করে দেখি পারি কি না। এবং এই ক্ষেত্রে আমি তোমাদেরকে কিন্তু একটি কথা বলছিলাম, 3 ক্রমের ম্যাজিক বর্গ আমি 2ভাবে দেখাইছিলাম। একটি হলো ডান দিকে অ্যারো দিয়ে দিয়ে, এটা কিন্তু আমাদের সেই সূত্রটিকেই কাজে লাগাবো, অর্থাৎ অ্যারো দিয়ে দিয়েই আমরা অঙ্কটাকে শুরু করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যখন 3 ক্রমেরটা করছিলাম তখন কিন্তু একদম মিডলে আমাদের যে ঘরটা ছিল 1 2, এই 3 ক্রম, তো এইখানে আমরা 1 লিখে শুরু করছিলাম, তাই না। 1 ঘর 2 ঘর দিয়ে মাঝখানের ঘরে 1 লিখে আমরা শুরু করছিলাম। ঠিক এখানেও আমাদের 1 2 3 4 5, 5টা ঘরের মধ্যে 1 2 1 2 বাদ দিলে আমাদের মাঝখানে কি ঘর থাকে, 1। এই 1 থেকে আমরা শুরু করব, অর্থাৎ ওই অ্যারো দিয়ে দিয়ে ওইটা কি আমরা দেখাবো তীর দিয়ে। এবং এটি একমাত্র পদ্ধতি আমাদের, আরও হয়তো বা 2-1টি পদ্ধতি আছে, কিন্তু এটাই সবচেয়ে সহজ পদ্ধতি, ঠিক আছে। তাহলে আমাদের এটাকে আমরা কি করব, এখান থেকে এরকম অ্যারো দিয়ে আমাদের এখানে হওয়ার কথা ছিল 2, কিন্তু 2টাকে এখানে নাই, মানে আমরা এই সোজা একদম নিচে নেমে আসবো, শার্ট করে নিচে নেমে আসলাম। এবার 2-এর পর এখান থেকে আমাদের অ্যারো যাবে এখানে, অর্থাৎ 3-এর পর অ্যারোটা এখানে আসার কথা, কিন্তু এখানে তো নাই, তাহলে এখান থেকে আমাদের এটা বাঁকা হয়ে এখানে চলে আসলো 4-এর পর এখানে 5-এর পর এখানে যাওয়ার কথা ওখানে, কিন্তু ওখানে বাধাপ্রাপ্ত হয়ে ওটা নিচের দিকে ধাবিত হলো এখানে 6, ঠিক আছে। 6-এর পর এখানে যাবে 7-এর থেকে 8-এর থেকে এইখানে যাওয়ার কথা, এখানে হওয়ার কথা, কিন্তু এখানে তোমার জায়গা নাই, মানে খালি ঘর নাই, তাহলে এটা কি করবে, নিচের দিকে নেমে আসবে একদম এখানে 9-এর পর এটি উপরের দিকে এখানে হওয়ার কথা, কিন্তু এখানে জায়গা নাই, যার জন্য এটা একদম এখানে 10-এর পর 11 এখানে যাওয়ার কথা, কিন্তু এখানে যে বাধাপ্রাপ্ত হলো আছে ঘর, যার জন্য এটা নিচের দিকে নেমে 11 চলে আসবে এখানে। 11-এর পর দেখো 12-এর পর 13-এর পর 14-এর পর 15-এর পর এখানে আমাদের কোনো খালি ঘর নাই, এবং এখানে যে নিচে নামাই নিয়ে আসবো আগেরগুলো, যেমন এখান থেকে এখানে খালি ঘর নাই, এখানে নাই মানেও খালি ঘর বরাবর নিচে আনছি। আর 15-এর পর এখানে যেহেতু আমাদের নাই, আর এখান থেকে এদিকেও নামাই নিয়ে আসার জায়গা নাই, এদিকেও নেওয়ার জায়গা নাই, তাহলে কি হবে, 15টা ওখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে নিচে নেমে আসবেন, 15-র নিচে হবে 16, ঠিক আছে। এবার 16-র পর এখান থেকে এই জায়গা হওয়ার কথা এই ঘরে, কিন্তু এখানে নাই, মানেই আমরা এখান থেকে একদম এখানে চলে আসি 17 থেকে এখানে হওয়ার কথা, তাহলে এখানে খালি ঘর নাই, মানে একদম নিচে এখানে 18-র পর দেখো এখানে হওয়ার কথা হলো 19-এর পর এখানে 20-এর পর এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে বাধাপ্রাপ্ত হলো, যার জন্য নিচে নেমে আসবে এখান থেকে 20 থেকে 21-এর পর এখান থেকে যাবে 22-এর পর দেখো এখানে আমাদের আসার কথা এই বিন্দুতে, কিন্তু এই বিন্দুতে নাই, তাহলে এই দিকে দেখে চিন্তা করে আছে কিনা, এই দিকে যে 22-এর পর 23 খালি আছে, 23-এর পর এখান থেকে চলে যাবে 24-এর পর এখান থেকে এই জায়গা আসার কথা, কিন্তু এখানে তো খালি ঘর নাই, তাহলে নিচের দিকে আসবে, নিচের দিকে এখানে এসে সর্বশেষ দাঁড়াই গেল কত, 25। আমরা 1 দিয়ে শুরু করছিলাম যে ঘরে, ওইটা ঠিক নিচে 25 দিয়ে সেখানে শেষ হলো একদম। তোমরা তো পরীক্ষার হলে এই অ্যারোগুলো দিবে না, অ্যারো না দিয়ে তোমরা সরাসরি করে ফেলবে, ঠিক আছে। তাহলে এভাবে এখন দেখো এই সবগুলো সংখ্যাকে আমরা যোগ করব, এবার যোগ করে দেখি কত হয়।
এইদিকে আগে আমরা যোগ করি 17 আর 24, 20, 30, 40, 41, 42, 50, 60, 65। তার মানে এদিকে সবগুলো যোগ করে পেয়ে গেলাম আমরা 65। আবার এদিকেও সবগুলো এখন আর আমি যোগ করলাম না, তোমরা যোগ করে দেখো 65 হবে। দেখো 16 আর 14-তে 20, 30, 37, 37 আর 5-এ 38, 39, 40, 41, 42। আবার দেখি 16 আর 14-তে 30, 30 আর 7, 37 আর 5, 37, 38, 39, 40, 41, 42, 42 আর 23, 42, 43, 44, 45, 55, 65 হবে। একইভাবে এই ঘরেও হবে আমাদের, এদিকে যোগ করে দেখবে 65, এদিকেও যোগ করে দেখবে 65, এদিকেও যোগ করে দেখবে 65, এদিকেও সব যোগ করে দেখবে 65, এদিকেও 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 যোগ করে দেখবে 65। আবার এই কোণাকোণি সবগুলো যোগ করো, তাতেও দেখবে 65, এই কোণাকোণি সব যোগ করো, তাতেও দেখবে 65। ঠিক আছে, এ পাশে তো আর 65 লেখার দরকার নাই, চারদিকেই লেখার দরকার নেই, কারণ এই সবগুলো যোগ করেই তো 65 পেয়েছি। তাহলে এই সবগুলো যোগ করে আবার এই পাশেও লেখার দরকার নেই, আমরা এক পাশ লিখে দিছি, শুধু কোণাকোণি এক পাশটাই লিখে দিছি। তাহলে এভাবে আমাদের সবগুলো সংখ্যাকে যোগ করে আমরা 65 পেলাম। তাহলে এখানে তোমরা বলো 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা 65। 5 ক্রমের ম্যাজিক বর্গের বর্গ সংখ্যা কয়টি? 5 ক্রমের ম্যাজিক বর্গের বর্গ সংখ্যা 25টি, 5 5 25টি। আর এই যে 65 হলো 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা, সেটিকে আমরা যদি সূত্রের সাহায্যে দেখাতে চাই, সেই আগের সূত্রটাকে আমরা প্রয়োগ করতে পারি। কোথায় দেখো, এখানে দেখাই, দেখো ম্যাজিক সংখ্যা সমান সমান কী হবে? ক ইন্টু ক স্কোয়ার যোগ 1 ভাগ 2। তাহলে ক এর মান হলো 5, 5-এর স্কোয়ার যোগ 1 ভাগ 2। দেখো 5 গুণন 5 5 25 আর 1 26 ভাগ 2। 2 দিয়ে আমরা 26কে কাটলে কত হয়? 13 দুগুণে 26, 5 13 65। তার আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত? 65। এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। একদমই সহজ অঙ্ক, সহজ এগুলি। তাহলে ম্যাজিক মানেই সহজ, কিন্তু এটাও কিন্তু সেই একই জিনিস। এখন তোমরা পরীক্ষার হলে এটাকে আমি আরেকবার দেখাই দিই, সেটা আমরা এই অ্যারো না দিয়ে তোমরা পরীক্ষার হলে কিভাবে প্র্যাকটিস করবে। প্রথমে অ্যারো দিয়ে প্র্যাকটিস করবে, কিন্তু পরীক্ষায় তো আর অ্যারোটা দিবে না, তোমরা সংখ্যাটা লিখবে, তোমাদের মনটা শুধুমাত্র সিলেক্ট করবে। এটাকে আমি আরেকবার মুছে দিয়ে এটাকে আরেকবার ঘর করে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই কীভাবে তোমরা দ্রুততার সাথে, অর্থাৎ আধা মিনিট বা 1 মিনিটের মধ্যে পুরো 25-এর তুমি ঘরে ধরে 1 মিনিটের মধ্যে এটা করে ফেলতে পারবে, অথচ মনে হচ্ছে অনেক বড়। ঠিক আছে, 1 2 3 5, 1 2 3 5, 3-এর পর মানে আরেকটা দাগ দিলে মানে ওই ঘরে তো আরেকটা হয়ে গেলো, 5টি ঘর হয়ে গেলো। এখানে আমরা মাঝামাঝি দেব 1, এখান থেকে এইদিকে গেলাম, নিচে নেমে আসলাম 2 3, এই 4 5, এখানে বাধাপ্রাপ্ত হলো 6 7 8, এখানে 9, এই 10, বাধাপ্রাপ্ত হলো 11 12 13 14 15, এই মানে বাধাপ্রাপ্ত হলো 16, এই দিকে আসবো 17, এই এখান থেকে একদম নিচে নেমে আসলাম 18 19 20, 20 গিয়ে এখানে বাধাপ্রাপ্ত হয়ে নিচে নেমে আসলো 21, এখানে 22 এখানে গিয়ে এই কোণায় আসলো 23 24, এখান থেকে এই জায়গায় যাওয়ার কথা, একদম নিচে নেমে আসলাম 25। শেষ। আমার পর্যন্ত 1 মিনিট সময়ও লাগে নাই 5 ক্রমের একটি ম্যাজিক বর্গ তৈরি করতে। তাহলে তোমাদের এইটা কিন্তু অনেকেই দেখা গেলো আধা ঘন্টা সময়ও নষ্ট করে ফেলতে পারো। তোমরা কিভাবে হবে, কত হবে, এটাকে সারাদিন করে মুখস্থ করবে, কোনো মুখস্থের বিষয় না, তোমাদের এগুলিকে বোঝার বিষয়। তোমরা সুন্দর করে বুঝে যদি অঙ্কগুলোকে করো, তাহলে তোমরা অল্প সময়েই সব অঙ্কগুলো সমাধান করতে পারবে। তা আজকে আমি এই 5 ক্রমের ম্যাজিক বর্গ পর্যন্তই দেখালাম, কারণ তোমাদের বইতে আছে 5 ক্রমের পর্যন্ত, 6 ক্রমেরটাও সহজ,
কিন্তু সেটাকে আমি আগামী ক্লাসে দেখাবো এবং সাথে একটি সৃজনশীল প্রশ্ন করে দেবো। এই ম্যাজিক বর্গ দিয়ে কোনো সৃজনশীল প্রশ্ন থাকলে সেই প্রশ্নের সাথে আমি 6 ক্রমের ম্যাজিক বর্গটাও দেখিয়ে দেবো। অর্থাৎ ম্যাজিক বর্গ 6 ক্রমেরটা দেখাবো, একই সাথে একটি সৃজনশীল প্রশ্ন এই ম্যাজিক বর্গ সাথে সংশ্লিষ্টতা রেখে কোনো সৃজনশীল প্রশ্ন থাকলে সেগুলো আমি তোমাদেরকে আগামী ক্লাসে দেখিয়ে দেবো। তা আজ এ পর্যন্তই। সেই পর্যন্ত তোমরা আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যুক্ত হচ্ছ কিন্তু সাবস্ক্রাইবটি করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এতে হবে কি, আমাদের ক্লাসগুলো যখনই আমরা আপলোড করি সেগুলো তোমার কাছে সঠিক সময়ে নোটিফিকেশনগুলো চলে যাবে, তোমরা পড়াগুলো নিয়মিতভাবে দেখতে পারবে। তা ঠিক আছে, এ পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।